সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম প্রমিসেস জানতে চাইয়ে। আমি নুজাত রহমান পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে আছি। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাদকাসক্তি, বিষণ্ণতা ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা। আর এই বিষয়ে কথা বলার জন্য একজন শিক্ষক আমাদের সাথে আছেন। তিনি সুমাইয়া ইকবাল, শিক্ষক হিসেবে আছেন ক্রিমিনোলজি বিভাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সুমাইয়া, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। কেমন আছেন? এই তো ভালো আছি। আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেই জায়গাটিতে অ্যাকচুয়ালি আমরা মাদকাসক্তি দেখতে চাই, আমরা বিষণ্ণতার বিষয়গুলোর সম্পর্কে জানতে চাই শিক্ষা প্রতিষ্ঠানের প্রেক্ষাপটে, কারণ আপনি একজন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আছেন শিক্ষক হিসেবে, এবং এখানে শিক্ষা প্রতিষ্ঠানের আসলে ভূমিকা কি হওয়া উচিত সেটিও আমরা পর্বের শেষের দিকে যদি আমরা সেই আলোচনায় একটু যেতে পারি। স্টুডেন্টরা তাদের বিষণ্ণতা কেমন, তাদের মানসিক চাপ যদি বলি, সেই মানসিক চাপের জায়গাটা আপনি তাদের কেমন দেখেন, এবং মাদকাসক্তির বিষয়টি আমরা একটু পরেই আনছি। তো এই বিষয়গুলো তো আসলে প্রাথমিক না, একটি শিক্ষার্থী যখন শিক্ষা প্রতিষ্ঠানে শুরু করেছে তার জীবন, সেখানে কেমন ধরনের চাপ এবং বিষণ্ণতা তাদেরকে আপনি ফেস করতে দেখেন? জি, এটা যেমন আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যে অভিজ্ঞতাগুলো আর কি সম্মুখীন হই, সেখানে আমরা দেখতে পাই যে ফার্স্ট ইয়ারে বা যখন প্রথম বর্ষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে এসে থাকে, তখন অনেক ধরনের কিন্তু স্ট্রাগল আমরা দেখতে পাই। অনেক ধরনের তাদের নতুন নতুন অভিজ্ঞতা, নতুন ক্লাসে এসে বিভিন্ন ধরনের নতুন বন্ধু বান্ধবের সাথে মিলেমিশে থাকা যে জায়গাটা, এবং সেটার সাথে এটাও থাকে যে একটা মানে পড়াশোনার চাপের জায়গাটাও আমি বলবো একটা বড় জায়গায় থেকে থাকে। এটার পাশাপাশি আসলে নতুন একটা পরিবেশ, যেমন আমাদের শিক্ষার্থীরা তো পুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে থাকেন, এবং ওনারা আমরা দেখতে পাই যে সেই নতুন মানুষের সাথে আর কি অ্যাডজাস্টমেন্টের যে জায়গাটা, এবং পাশাপাশি হয়তোবা তারা বাবা মাকে, পরিবারকে আসলে মানে তাদের বাসায় রেখে তাদেরকে একা একটি জীবন যাপন করতে হয়, সেটাও একটা খুবই আমি বলবো স্ট্রেসফুল মানে একটু অনেকেই এসে মানে হয়তো ঢাকার বাইরে থেকে এসে তারা থাকছে, কিংবা শুধু এই বিশ্ববিদ্যালয় নয়, যারা ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে গিয়ে তারা ওই সব জায়গায় পড়াশোনা করছে। জি 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 অবশ্যই। এবং সেটার সাথে যেমন সেই নতুন বন্ধু বান্ধবের সাথে মিলেমিশে থাকাটা, কিভাবে আসলে মিলেমিশে থাকাটা, পাশাপাশি পড়াশোনার জায়গা থেকে তো আমাদের যে আসলে পরিবেশটা হয়ে উঠেছে, প্রতিযোগিতার একটা চাপ আমি বলবো, এটা আসলে হওয়া উচিত না, কিন্তু তাও আমরা দেখতে পাই যে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু সেই একটা, যেহেতু তাদের একটা আশা নিয়ে তারা মানে বিশ্ববিদ্যালয়ে এসেছেন যে অবশ্যই পড়াশোনার জায়গা থেকে একদম 100% দেওয়ার একটা তাদের চেষ্টা থাকে, এবং মাঝে মাঝে কিন্তু সেই মানে স্বপ্নগুলো বা যতটুকু তাদের এক্সপেকটেশন সেটা কিন্তু সবসময় যে ওভাবে হয়ে উঠছে তা না। তো এটাও কিন্তু একটা বড় জায়গা, যেখানে আমরা দেখতে পাই যে শিক্ষার্থীরা অনেক সময় মানে একটু হলেও তারা মনে করছে যে তারা কি যথেষ্ট পরিশ্রম করতে পারছে না, নাকি চেষ্টা করছে তাও সেই ফলটা পাচ্ছে না। এটা একটা বড় স্ট্রেসের জায়গা। তাদের আমি বলবো যে বন্ধু বান্ধবদের সাথে যে সম্পর্কগুলো থাকে, সেখানে মাঝে মাঝে হয়তো বা কোনো একটা কনফ্লিক্ট যদি হয়ে থাকে, সেগুলো আসলে কিভাবে মানে তাদের জীবনে কিভাবে সেই স্ট্রেসটাকে নিয়ন্ত্রণ করার যে জায়গাটা, সেটাও কিন্তু আমি বলবো যে শিক্ষার্থীদের মধ্যে একটা চাপ আমরা দেখতে পাই। শিক্ষার্থীরা যেমন আমাদের কাছে যখনই আসে, ওনারা যতটুকু মানে শেয়ার করার জায়গাটা পায়, তখন কিন্তু এরকম অভিজ্ঞতা আমরা শুনি তাদের হয়তো বা বন্ধু বান্ধবদের সাথে কোন একটা কনফ্লিক্টের সমস্যা, পড়াশোনার জায়গা থেকে বেশ অনেক স্ট্রেস, মানে তারা বলে যে হ্যাঁ যতটুকু পড়েছি বা যতটুকু চেষ্টা করেছি ততটুকু হয়তো বা সেই একইভাবে ওই মানে রেজাল্টটা সবসময় যে হয়ে থাকে তা না। পাশাপাশি তারা বলে যে কিভাবে নতুন একটা পরিবেশের সাথে আসলে মিলেমিশে থেকে সেইটা কিভাবে ম্যানেজ করা, অনেক ধরনের আসলে একটা মানে অভিজ্ঞতা। তো আসলে বিশ্ববিদ্যালয়ের পুরো যে অভিজ্ঞতাটা, সেই 4-5 বছর যতই হোক না কেন, অনেক ধরনের কিন্তু অভিজ্ঞতা তারা ফেস করছে, এবং নতুন নতুন ধরনের কিন্তু ঘটনা প্রতিদিন, নতুন নতুন ধরনের শিক্ষা, নতুন ধরনের মানুষের সাথে মিলেমিশে থাকাটা আমার কাছে মনে হয় যে আসলে এটা পুরো হোলিস্টিক একটা জায়গা। এবং মানে বিশ্ববিদ্যালয়ে এই যত আমরা মানে যদি বলি গ্রাজুয়েশন মাস্টার্স সহ 4-5 বছর
বা 5-6 বছর যেভাবে আর কি আমরা দেখে থাকি, অনেক ধরনের কিন্তু মানে অভিজ্ঞতাগুলোকে তাদেরকে সম্মুখীন হতে হয় এবং সেগুলোকে সামলায় নিতে হয়। সেই Exactly. সামলানোর জায়গাটাই আসলে যেখানে তারা কোন পথে আসলে সেটাকে সামলানোর জন্য কোন প্রক্রিয়া বেছে নিচ্ছে, সেখানে আমার কাছে মনে হয় অনেক বড় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ডেফিনেটলি একটা কথা, যেমন আমি যখন নিজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব তখন যেমন মানে ওটা একটা খুব মানে কেমন যে একটা অভিজ্ঞতা, এবং আমি বলবো যে আমার জীবনের ভীষণ দামি অভিজ্ঞতার মধ্যে সেই অভিজ্ঞতাগুলো, যে আমি আমার বড়দেরকে বলতে শুনেছি যে বিশ্ববিদ্যালয়ের করিডোরে হাঁটলেও আসলে অনেক কিছু শিখতে পারবে। জি, আপনি বললেন না যে এটা আসলে একটা হোলিস্টিক লার্নিং সিস্টেম। জি, সত্যিই তাই। জি, শুধু যে পুঁথিগত বিদ্যা আমরা বিশ্ববিদ্যালয়ে শিখি তা কিন্তু না। এই পুরো প্রসেসটার মধ্যে আপনি অনেকগুলো জায়গা বললেন যে নতুন মানুষদের সাথে মিশছি, জি, নতুন একটা বিষয় পড়তে গেছি, হুম, যে পারিপার্শ্বিকতা সেই পারিপার্শ্বিকতার সাথে অ্যাডজাস্ট করছি। হুম, একেবারেই হয়তো যে বাড়িতে থাকতাম সেই বাড়ি থেকে নিজেকে একদম আলাদা হয়ে জি, নতুন পরিবেশে নিজের দেখভাল করা থেকে শুরু করে সবকিছু নিজেকে করতে হচ্ছে। এই যে শিক্ষা, হুম, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু এসে শিক্ষা ইনক্লুড হচ্ছে। শুধু অবশ্যই, বইয়ের পাতা উল্টে যা শিখছি সেটাই শিক্ষা নয়। এই হুম, সবকিছুই শিক্ষা। জি, আমার তো আপনি বলছেন যখন আমার নিজের অভিজ্ঞতা মনে পড়ে যাচ্ছিল যে ১ম বর্ষের আ স্মৃতি যখন মনে পড়ি, কলা ভবনের অলিগলি চিনতেই তো ১ বছরের বেশি সময় চলে জি, গেছিল। জি, 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 আমারও হয়েছে। আমি ওটাও মানে অবশ্যই বলব যে মানে ১ম এ বিশ্ববিদ্যালয়ে এসে তখন এত নতুন মানে বন্ধু-বান্ধব বা এত মানে মানে এক জায়গা থেকে কিভাবে আসলে কার সাথে কিভাবে কথা বলতে হবে, কার সাথে কিভাবে কি বলতে পারবো, এবং পাশাপাশি মানে এরকম আমার অনেক বন্ধু-বান্ধব ছিল যারা হলে থাকতেন। হুম, এবং হলে যখন থাকতেন যে নিজেই আসলে রান্না করে খাওয়াটা হুম, ১ম অভিজ্ঞতা হয়তো বাবা-মার কাছ থেকে মানে দূরে হুম, অনেক মানে স্ট্রেস ম্যানেজ করা একা। হুম। আবার রুমমেটদের সাথেও কিভাবে অ্যাডজাস্ট করতে অ্যাডজাস্ট হয়। করা সেটাও একটা বড় জায়গা। হ্যাঁ। এবং মানে আরো যখন বড় হয়ে তার এরকম অনেক ধরনের অভিজ্ঞতা আছে। ইন্টারপার্সোনাল জায়গা থেকেও অনেক ধরনের যে কনফ্লিক্ট আমরা দেখতে পাই এখন বিশ্ববিদ্যালয়ে, সেটা তো অবশ্যই একটা বাস্তবতা। এবং সেটার মাধ্যমে কিভাবে আসলে যে স্ট্রেসটা হয় সেটাকে হুম, কিভাবে আসলে ম্যানেজ করা জায়গাটা, পড়াশোনার যে চাপটা আমি বললাম। হুম, তো আসলে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাটা আমরা যদি বলি, একমাত্র যে পড়াশোনার জায়গা তা না। আমি হুম, যদি একটা ব্যক্তিকে মানে বড় করার জায়গা থেকে মানে পাশাপাশি আসলে সমাজের জন্য তাকে আমি প্রস্তুত করতে চাচ্ছি, হুম, সেখানে কিন্তু তার অনেক ধরনের দক্ষতা প্রয়োজন। হুম, হুম, তো এই মানে এই ছোট, ছোট দক্ষতার মাধ্যমে কিন্তু সে একটা পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারবে। হুম, এটা হুম, পড়াশোনার বা কেবলমাত্র ক্লাসের মধ্যে বা কক্ষে সেটা সীমাবদ্ধ থাকবে তা না। হুম, কারণ বিভিন্ন ধরনের যে অসুবিধাগুলো সম্মুখীন হয়ে থাকে শিক্ষার্থীরা, সেগুলোর কিন্তু সমাধান আসলে সামাজিকভাবে আমাদেরকে চিন্তা করতে হয় এবং হুম, মানসিকভাবে সেগুলো কিভাবে শিক্ষার্থীরা আসলে প্রস্তুতি নিবে একটা জায়গায় এবং পাশাপাশি সামলাবে। হুম, ২ জায়গায় থেকে আসলে আমাদের যে একটা ভূমিকা আমার মনে হয় যে হুম, শিক্ষা প্রতিষ্ঠানের রাখা উচিত। হুম, এবং এইখানে আমরা প্রশ্ন আসলে করতে পারি যে কি ধরনের সুযোগ সুবিধা বা কিভাবে আসলে সম্পর্কগুলো আমরা গড়ে তুলবো যাতে একজন শিক্ষার্থী কখনো একা ফিল না করে হুম। এবং পাশাপাশি যাতে সে কখনো মনে না করে যে তার যে সমস্যাগুলো সেগুলোর সমাধান শেয়ার করা যাবে না। এক্সাক্টলি। কারণ হচ্ছে যে শিক্ষার্থী অনেক যারা হলে থাকছে তাদের কিন্তু পুরোপুরি দায়িত্বই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নিচ্ছে। জি, তাই না? শিক্ষা প্রতিষ্ঠান ওই দায়িত্বটা কখনোই এড়াতে পারে না যে যেহেতু সে তার ক্যাম্পাসের মধ্যে ওই ছাত্র বা ছাত্রীটি অবস্থান করছে, তার থাকা খাওয়ার অ্যাসুরেন্স, তার পুরোপুরি নিরাপত্তা অ্যাসিওর করবার দায়িত্ব কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের। এট দ্য সেম টাইম সে মানসিকভাবে কিসের ভেতর দিয়ে যাচ্ছে, তার আর জি, কোনো জায়গায় কোনো নিড আছে কিনা সেগুলো বলবার জন্য যেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সেটাই। ব্যবস্থা থাকে, জায়গা থাকে, সে সমস্ত সেলগুলো যেন তাদের থাকে। জি, জি, অবশ্যই। এবং এটাই যেমন এই একটাই। আমাদের মানে থিওরির জায়গা থেকে হয়তোবা বেশি মানে কমপ্লেক্স ভাবে বলতে চাচ্ছি না। কিন্তু এটার সাথে কিন্তু সম্পর্ক আছে যে তার মানে সামাজিকভাবে বন্ধনগুলা কিভাবে আমরা রক্ষা হুম, করতে পারছি। হুম, তো যেমন একজন শিক্ষার্থী যখন সে এই ধরনের একটা মানে সময়ের মধ্যে পার করছে, হুম, তখন তার অ্যাটাচমেন্টটা কতটা শক্ত হয়ে আসে তার বন্ধু-বান্ধবদের সাথে, পরিবারের হুম, সাথে বা সে কতটুকু মিলেমিশে থাকতে পারছে। এবং হুম, সেই মিলেমিশেটা কত মানে ওটা কতটুকু রক্ষাও পাচ্ছে। এরকম অনেক সময় হয় যে শিক্ষার্থীরা খুবই স্ট্রেসফুল একটা সিচুয়েশন এর মধ্যে পড়ে যাচ্ছে। তখন কিন্তু সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। হুম।
বিভিন্ন কারণে এটা হতে পারে, হয়তো বা কোনো একটা আচ্ছা, পরীক্ষায়। ঠিক এই জায়গাটি মানে কি ধরনের প্রভাব পড়ে সেটাই আমরা আসলে এখন আপনি বলছিলেন, আমরা একটা বিরতি নিয়ে এসে এটা আরেকটু জি। বিস্তারিত শুনবো। জি। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর এসে আরো কথা হচ্ছে। প্রিয় দর্শক, ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে সুমাইয়া ইকবালের সাথে মাদকাসক্তি, বিষণ্ণতা এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা এই বিষয়ে। কি ধরনের প্রভাব আম শিক্ষার্থীদের মধ্যে পড়ছে যখন তারা যে বিভিন্ন মানসিক স্ট্রেসের ভেতর দিয়ে যাচ্ছে হুম। বা বিভিন্ন চাপ তারা মুখোমুখি হচ্ছে জি। বিশ্ববিদ্যালয়ের পরিবেশে গিয়ে, তখন তাদের মধ্যে কি ইমপ্যাক্ট হচ্ছে? জি। তো এখানে যেমন আমি যেটা শেয়ার করছিলাম আর কি আপা, যে মানে এরকম একটা যদি আমি উদাহরণ দেই, হুম, আমার একজন শিক্ষার্থী, তো সেখানে ফার্স্ট সেকেন্ড ইয়ারের পরে এরকম হয়ে ওঠে যে মানে স্টুডেন্টরা তো আসলে অনেক বড় স্বপ্ন হুম, নিয়ে আসে বিশ্ববিদ্যালয়ে, এবং সেই ফার্স্ট ইয়ারে যেমন খুব এনার্জেটিক, অনেক স্বপ্ন এবং ওই ইনথুজিয়াজমটা মানে খুবই হুম, সুন্দর, হুম, মানে ওই জায়গা থেকে মানে দেখেও খুবই অনুপ্রাণিত হই সবসময় যে তাদের বড় স্বপ্নগুলো আর কি পূরণ করার যে চেষ্টাটা। এবং এটা সত্য যে আসলে জীবনে ওই প্রতিযোগিতা যেহেতু একটা, মানে আমি বলবো যে খুবই একটা ব্যাড কালচার আসলে হুম, আমাদের মানে একদম দেশ জুড়ে খুবই ব্যাড একটা কালচার, কম্পিটিশনটা এতটাই মানে হুম, ভয়াবহ থাকে, তখন কিন্তু সে তার নিজের সেলফ এস্টিমটা অনেকভাবে আঘাত পায়। হুম, হয়তোবা কোনো একটা জায়গায় সে খারাপ করলো, বা মানে পড়াশোনার জায়গা থেকে সে যতটুকু সে চেষ্টা করছে ততটুকু সে হয়তোবা একই ফলটা পাচ্ছে না, বা কোনো একটা কারণে তার বন্ধু-বান্ধবের সাথে কোনো একটা কনফ্লিক্ট হয়ে গেল। হুম, তখন কিন্তু সে ওই পরিস্থিতিকে সামলানোর জন্য যে প্রক্রিয়াটা আসলে আমাদের জায়গা থেকে যে সাহায্যের জায়গাটা দেওয়া উচিত, কোনো কারণে মেবি হয়ে উঠে নাই বা হয়ে উঠছে না। তখন আমরা দেখতে পাই যে স্টুডেন্টরা একটু আইসোলেটেড হয়ে যায়। আইসোলেটেড আচ্ছা, হওয়ার পরে সেটা তার আবার একাডেমিক পারফরম্যান্স এর উপরেও কিন্তু একটা প্রভাব পড়ে। হুম, একাডেমিক পারফরম্যান্স এর উপরে যখন প্রভাবটা পড়ছে, আবারও সে একটা সাইকেল। তখন আরেকটু যখন দেখছে যে আসলে যে হুম, এক্সপেকটেশনটা আছে, সেই এক্সপেকটেশন যখন সে দেখছে যে আসলে পূরণ হচ্ছে না, হুম, তখন কিন্তু খুবই ফ্রাস্ট্রেটেড একটা জায়গায় মানে হুম, শিক্ষার্থীরা পৌঁছায় যেতে পারে। তো তখন আসলে আমাদের ভূমিকার জায়গা থেকে যদি বলা হয় যে কতভাবে আসলে আমরা তখন সাপোর্টটা দিতে পারি। এবং এখানে আমি মনে করি যে আসলে পুরো কমিউনিটির জায়গা থেকে একটা সমাধানে আসলে পৌঁছানো। যাতে আচ্ছা, বিভিন্ন ধরনের স্ট্রেসফুল সিচুয়েশন, যেমন আমি যে বললাম আমার শিক্ষার্থীর জায়গা থেকে, যে খুবই মানে বুলিং এর একটা মানে শিকার একসময় যখন হয়েছিল, আচ্ছা, তখন আসলে ক্লাসে আসাটাও কমে যায়। ফ্রেন্ডদের হুম, কাছ থেকে হুম, অনেক জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে উঠে, হুম, এবং পরে সে নিজেও এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে থাকে যে সে আসলে ওভাবে যে এক্সপেকটেশনটা নিয়ে এসেছিল সেটা আর মিট করার জায়গাটা আসলে পূরণ হয়নি। আচ্ছা, তো আচ্ছা, এই ধরনের একটা অভিজ্ঞতা, মানে যদি একজন বুলিং এর শিকার হয়ে থাকে বা অন্যান্য যেকোনো একটা সমস্যায় যখন হয়ে থাকে, তখন হুম, আসলে মানে টু অ্যাক্ট এবং ওই সাপোর্টের জায়গাটা। তো ইভেন এরকমও ঘটনা অনেক আছে আমাদের, যে আমরা শুনে থাকি বন্ধু বান্ধবের মধ্যে, এটা খুবই কমন এখন হয়ে এসেছে দেশে, যে আমি নির্ভর করব কোথায়? হুম, আমি তো হুম, আসলে নেগেটিভ জিনিসের উপর নির্ভর করতে পারি না। হুম, তো নেগেটিভ জিনিসের উপর যখন আমি নির্ভর করছি, যখন যেমন হয়তোবা আমার পিয়ার গ্রুপের মধ্যে যদি একজন বন্ধু এসে আমাকে বলল যে হ্যাঁ, এই এত স্ট্রেসটা না নিয়ে জাস্ট মানে এই ধরনের অ্যাক্টিভিটিজ এর মধ্যে যুক্ত হয়ে থাকলে এই স্ট্রেসটা কমে যাবে। কি তো ধরনের অ্যাক্টিভিটি? যেটা আমরা কথা বলছি এক জায়গা থেকে, যে অ্যাডিকশন ইস্যুস নিয়ে যেহেতু আমরা মাদকাসক্তি, আচ্ছা, কথা বলছি, অ্যাডিকশন। তো সেগুলো তো নেগেটিভ আসলে কোপিং মেকানিজম। হুম, পজিটিভ কোপিং মেকানিজম যেমন আসলে যতভাবে ওই সোশ্যাল বন্ড গুলোকে শক্ত করা, হুম, হুম, যতভাবে আসলে মিলেমিশে থাকা, ফ্রেন্ডদের সাথে হুম, যতভাবে সময় কাটানো, হুম, রেগুলার একটা জীবন যাপন করা, যেটা আমি বললাম যে থিওরি জায়গা থেকে আসলে, যে মানে হার্শির থিওরি, বন্ড থিওরির মধ্যে একটা হুম, মেইন এলিমেন্টই হচ্ছে ইনভলভমেন্ট। মানে আচ্ছা, আপনি আচ্ছা, যতটুকু জীবনের সাথে বা জীবনের যে সকল কর্মকাণ্ড আছে, যতভাবে আপনি যুক্ত থাকবেন এবং যত রেগুলার ভাবে সেটার সাথে যুক্ত থাকবেন, তত কিন্তু আপনার মধ্যে সেলফ এস্টিমের সমস্যাটা কমবে, তত আপনি আসলে নিজের জায়গা থেকে একটা মোটিভেশনও পাবেন, এবং সেটার একটা মোটিভেশনের কারণেই কিন্তু আসলে নিজেকে বারবার পুশ করা, এবং এইভাবে আসলে মানে এক পা মানে আগায় আগায় নিজের হুম, ওই পুরো অভিজ্ঞতাটা বা পুরো সময়টা আসলে পার করা। তো আচ্ছা, সেখানে আমার কাছে মনে হয় যে আরো অনেক অ্যাওয়ারনেস প্রয়োজন আমাদের অবশ্যই। হুম, হুম, অনেক ধরনের
সাপোর্ট স্ট্রাকচার গুলো খুবই এখানে প্রয়োজন হয়ে থাকে। আমাদের যেমন বিশ্ববিদ্যালয়ে আছে বিভিন্ন সাইকোলজিক্যাল ইউনিট আছে, আমাদের বিভিন্ন কাউন্সিলিং ইউনিট অবশ্যই আছে, কিন্তু মানে একদম দেশের জায়গা থেকে আমি বলবো যে আরো অনেক এটার উপরে নজর দিতে হবে এবং আরো অনেক মানে গুরুত্ব পাওয়া উচিত, যেখানে আসলে মেন্টাল হেলথ কে প্রায়োরিটি হিসেবে রাখা। তো এখানটাতে যেহেতু অ্যাডিকশনের ব্যাপারটা আপনি আনলেন, আপনি বলছেন যে কোপিং মেকানিজম হিসেবে অ্যাডিকশন অনেক ক্ষেত্রে আসে, ড্রাগের ব্যবহার করছে, যে আমি আমার ইমোশনাল রেগুলেশন করতে পারছি না ঠিক করে, আমি যদি ড্রাগ ইউজ করি, এরকম অনেকের কাছ থেকে ইনভিটেশন পাওয়া যায়। তো এখনকার প্রেক্ষাপটে যেমন দেখা যায় যে ফান হিসেবেও ড্রাগের ব্যবহার, এটা ভীষণভাবে মানে কমন। এই জায়গাটা সম্পর্কে না, এটা অবশ্যই। এবং আপনার অভিজ্ঞতা এখানে যেমন হয়তোবা আমরা মানে খুবই নর্মালি অনেকে এটা দেখে থাকে, তাও কিন্তু এটা একটা জায়গা যে গেটওয়ে ড্রাগ বলেও কিন্তু, যেমন ইভেন সিগারেটের জায়গা থেকেও কিন্তু এটা একটা গেটওয়ে হিসাবেও কাজ করতে পারে। এবং পাশাপাশি মানে ফানের মাধ্যমে কিন্তু এটা এমনই একটা পরিস্থিতি তৈরি করে ফেলতে পারে একটা শিক্ষার্থীর জীবনে, যেখানে সে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি মরালিটির জায়গাটা নিয়ে আসলে আমি একটু ভাবছি যে আপনি আপনার মতামত শুনবো আসলে, যে মানে ফান আইটেম হিসেবে আসলে ড্রাগ এটা যে যেভাবে চলে আসলো, এই জায়গাটাতে মরাল সেন্সটা আসলে কোথায় কাজ করছে বলে আপনি মনে করেন? এখানে যেমন স্বাভাবিকভাবে যেমন পরিবারের শিক্ষা তো একটা বড় ভূমিকা মানে রাখছে, শিক্ষা প্রতিষ্ঠানেও এখানে একটা আমার মনে হয় যে ওই সাপোর্টের জায়গা থেকে দেওয়া, যে যদি একজন শিক্ষার্থী এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে থাকে, তাকে কাউন্সেলিং এর জায়গাটা দেওয়া। আমি এটা হয়তো বলবো না যে একজন শিক্ষার্থী আসলে ভুক্তভোগী, বা এখানে অ্যাকচুয়ালি একটা ভিকটিম হিসাবে আমি দেখবো, কারণ সে ফানের মাধ্যমে যে এরকম একটা পরিস্থিতির মধ্যে যাবে, সেও হয়তো কখনো কল্পনা করতে পারেনি যে এমন একটা পরিস্থিতির মধ্যে সে পড়ে যাবে যেখানে সে আর বের হতে পারছে না। তো তখন অ্যাওয়ারনেস এর জায়গাটা, যে আসলে মানে হেল্পের জায়গাটা আছে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যেগুলো আর কি মানে কাউন্সিলিং সার্ভিসেস যে কথাটা আমি বললাম, সেখানে আসলে একটু ডিপেন্ড করা। আবার নিজের জীবনে একটা রেগুলারিটি খুবই গুরুত্বপূর্ণ, যে আসলে ক্লাসে যাওয়া, উপস্থিত থাকা, একটা মানে শৃঙ্খলার মধ্যে আসলে থেকে থাকলেই কিন্তু নিজেকে আসলে গুছানো যায়। কিন্তু মুশকিলটা হচ্ছে যে সেই শৃঙ্খলাই সে মেনটেন করতে পারছে না। এবং এই যে ফানের যে জায়গাটা নিয়ে আমরা আলাপ করছিলাম, যে ফান হিসেবে যখন ড্রাগ চলে আসে, তখন হেল্প যে নেব, এটা যে আসলে মানে ক্ষতিকর, সেটাকেই তো ডিনাই করছি। জি অবশ্যই, সেই জায়গাটাই তো ডিনায়ালের মধ্যে থাকছে তারা, যে আমরা এটা ব্যবহার করলে আমরা ফান পারপাসে ব্যবহার করছি, এন্ড ইটস ওকে, তাদের জায়গাটা। তো তারা হেল্প তাহলে নিতে যাবে কেন? সেটাই, হেল্পের জন্য তো যাওয়ারই কোনো কারণ নাই। স্টিগমাটাও কাজ করে, যে যেহেতু ফান থেকে যখন এমনই একটা অ্যাডিক্টেড সিচুয়েশনে চলে যায়, তখন একটা হিউজ স্টিগমাও কাজ করে। সে হয়তো বলতে পারছে না কাউকে যে তার সাহায্যটা প্রয়োজন, বা কাকে বলবে, কিভাবে বলবে, এই তথ্যটাও তো প্রয়োজন আসলে শিক্ষার্থীদের, বা মানে সকলের জন্যই আসলে যদি আমরা বলি, সমাজের প্রত্যেক জনের জন্যই মানে এটা প্রয়োজন, যে যাদের এই ধরনের সমস্যা মানে ফেস করছেন, যারা ভুক্তভোগী, উনাদেরকে আসলে আমরা কিভাবে মানে সমাজের জায়গা থেকে স্টিগমা থেকে আমরা বেরিয়ে আনতে পারি, এবং সেভাবে আর কি সাহায্য করাটা, কারণ ওই লেবেলিংটাও কিন্তু অনেকটুকু ক্ষতি করে। এটা একটা সোশ্যাল লেভেল সাধারণত চলে আসে। যে অ্যাডিকশনের মানে কোনো কিছু ইউজ করছে, তাকে যেমন অ্যাডিক্টেড লেভেল করে দেওয়া হয়, এবং একই সঙ্গে মানে কেউ যদি মানে মানসিক সাহায্য, হেল্পের জন্য যাচ্ছে, মানসিক সাহায্য নেওয়ার জন্য যাচ্ছে, তার উপরও একটা লেভেল থাকে, যে ক্লাসে কানাকানি হয়, ও কিন্তু যায়। জি জি জি, সেটাই। এবং এটাই মানে খুবই দুঃখজনক, যেমন আমরা অনেক এরকম শিক্ষার্থী দেখেছি যারা আসলে নিজেদেরকে মানে এরকম একটা পরিস্থিতিকে মানে নিজেদেরকেই আসলে ভালোভাবে এরকম সাহায্য পাওয়ার কারণে তারা মানে বের হয়ে আসতে পেরেছে। এক্স্যাক্টলি। তো সেটাও কিন্তু অনেকটুকু যে হেল্প করে, এরকম অনেক আমাদের কিন্তু উদাহরণ আছে। তো সেখানে যখন ওই সাপোর্টটা না পায়, মানে সমাজের মাধ্যমে যে আসলে সহযোগিতাটা, যে তাকে সাপোর্ট করা, সে একটা মানে খুবই প্রবলেম্যাটিক সিচুয়েশনের মধ্যে পড়েছে, সেই অসুবিধা তাকে মানে কিভাবে সামলানো যায়, সেখানে সহযোগিতা না করে যদি আমরা তাকে লেবেলিং করা শুরু করি, বা তাকে হয়তো বা কোনোভাবে এরকম একটা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি যে সে একজন মানে অপরাধী, তখন কিন্তু আসলে একজন শিক্ষার্থী কখনো সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে না। এক্স্যাক্টলি। বিরতির অবসর সময় হয়ে এলো, আমার আরেকটা স্টিগমার কথা মনে পড়েছে, বিরতির পর সেটা নিয়ে কথা বলছি। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন আশা করি।
এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে সুমাইয়া ইকবালের সাথে মাদকাসক্তি, বিষণ্ণতা ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে। এই যে মাদকাসক্ত যারা আছে স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে যেমন দেখা যায় যে অন্য স্টুডেন্টদেরকে সবসময় ডিসকারেজ করা হয় যে ওরা অ্যাডিক্টেড, ওদের সাথে মিশো না। হ্যাঁ, তো এই একটা জায়গা আছে যেটার একেবারে ভ্যালিডিটি নেই এটাও বলা যায় না, কারণ এমনটা হওয়ার সত্যিই সম্ভাবনা আছে যে অ্যাডিক্টেড তার সঙ্গ লাভ করতে গিয়ে অন্য একজন যে নন অ্যাডিক্ট তার পক্ষে অ্যাডিকশনে চলে যাওয়ার একটা ভালো সুযোগ থেকেই যায়, মানে রিস্ক ফ্যাক্টর গুলো থাকেই। এই জায়গাগুলোতে আসলে সমাজ হিসেবে বা শিক্ষা প্রতিষ্ঠানের, আপনি যেমন শিক্ষক হিসেবে আছেন বা দায়িত্বপূর্ণ অন্যরা যারা আছে, তাদের জায়গাটা কিরকম হওয়া ভালো? এখানে আবার যেমন আমি বিশ্বাস করি আসলে অ্যাডিকশনের সমাধান কিন্তু কানেকশন। এবং আমার কাছে সবসময় মনে হয় যে আপনি যত একজন ব্যক্তিকে বা যত একটা মানে কমিউনিটিকে বিচ্ছিন্ন রাখবেন তত কিন্তু সে আসলে একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে। আমার কাছে মনে হয় যে যেমন যখন মানে শিক্ষার্থীরা বা ইভেন সকলেই আমরা দেখছি যে একজন বিপদে আছে বা একজন খুবই এরকম একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, সে হয়তো বা খুব সুন্দর করে তার যে মানে সাধারণ জীবনযাপন করতে পারছে না, ক্লাসে হয়তো বা আসছে না বা মানে কথা বলছে না বন্ধু বান্ধবদের সাথে, তখন আমার মনে হয় যে এটাকে আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই জায়গা থেকে সহযোগিতাটা করা। কারণ একটা কিভাবে বাচ্চা করা যেতে পারে এই সহযোগিতা? এইটাই আসলে একজন স্টুডেন্ট বুঝবে যে তার ফ্রেন্ড বিপদে আছে যখন সেই স্টুডেন্ট কিন্তু অ্যাওয়্যার যে আমি দেখছি যে আমার ফ্রেন্ড হয়তো বা হুট করে রেগে যাচ্ছে, আমার ফ্রেন্ড হয়তো বা হুট করে সে কোনোভাবে যোগাযোগ করছে না, তাকে হয়তো বা ক্লাসে পাওয়া যাচ্ছে না, এরকম অনেক ধরনের সমস্যা হতে পারে। তখন আমাদের জায়গা থেকে আমার মনে হয় যে দায়িত্বটা যে এরকম যত আমরা মানে সচেতনতা তৈরি করতে পারবো তত কিন্তু অন্য শিক্ষার্থীরা বুঝবে যে তার বন্ধু বান্ধব বিপদে আছে বা একটা সমস্যা আসলে সম্মুখীন হচ্ছে যেখানে তার পাশে দাঁড়ানো উচিত, তাকে রক্ষা করা উচিত যাতে এই ধরনের বিপদ থেকে সে বেরিয়ে আসতে পারে। তখন এটা অনেকেই যে আমাদের একটা দৃষ্টিভঙ্গি থাকে যে হয়তোবা এরকম একজন শিক্ষার্থীর সাথে মিলেমিশে করলে নিজেই হয়তোবা কোনো একটা খারাপ অভ্যাসের মধ্যে সেই জায়গা থেকে আর কি মানে এরকম ডেভেলপ হতে পারে। কিন্তু আমার মনে হয় যে এই সচেতনতা যদি থেকে থাকে আরেকজন শিক্ষার্থী তখন কিন্তু সে সাপোর্টটা দিতে পারবে, হয়তোবা তাকে মোটিভেট করা, এনকারেজ করা, তাকে মানে উৎসাহ দিয়ে আসলে যে বিভিন্ন ধরনের মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে যুক্ত থাকা, বিভিন্ন ধরনের মানে সেটা আড্ডার মাধ্যমেও কিন্তু হতে পারে যে আড্ডার মাধ্যমেও কিন্তু তাকে এক জায়গা থেকে সাপোর্ট করা জায়গাটা, যাতে যারা বিপদে আছে, যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তাদেরকে আসলে আবারও সেই সমাজে ফেরত আনার যে অবস্থানটা এবং তাকে একটা প্রোটেকশন দেওয়ারও জায়গাটা আমি বিশ্বাস করি যে এটা আসলে আমাদেরকে সবাইকে সাপোর্ট করা উচিত। কারণ যদি আমরা ভাবি যে একজনের সাথে আমরা না মিশে আমরা হয়তো বা নিজে ভালো থাকছি, কিন্তু সেই সমস্যাটা কিন্তু চলমান এবং এরকম অনেক শিক্ষার্থীর কিন্তু আমরা হয়তোবা দেখছি যে প্রথম কয়েকটা মানে ইয়ারে খুবই ভালো পারফর্ম করছে, পরের দিকে হয়তোবা সে একই অবস্থায় নাই। তো এরকম কিন্তু অনেক কেসও আমরা মানে দেখছি বা ডিল করছি এরকমই যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি আমরা দেখে থাকি। এবং এই স্টিগমাটা ভাঙার জন্য কিন্তু সচেতনতা প্রয়োজন এবং একটা কনফিডেন্সও প্রয়োজন যে না এরকম একটা সমস্যা আছে। তো সেই সমস্যাকে প্রথমে আসলে আমাদেরকে মানে সরাসরি মুখোমুখি করে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এটা একটা ঝুঁকিপূর্ণ অবস্থা, এটা ভালনারেবিলিটি আছে, সেটাকে সমাধান করার জন্য কিন্তু সেই স্টিগমাটা ভাঙতে হয়। কারণ যদি স্টিগমাটাই থাকে তখন কিন্তু কখনো সে সামনে এসে বলতে পারবে না যে আমার সাহায্য প্রয়োজন। এক্স্যাক্টলি। যেমন অনেককেই আমি বলতে শুনি যে অ্যাডিক্টেড যারা বলে যে আমার তো কোনো সোবার ফ্রেন্ড নেই, মানে যারা নন অ্যাডিক্ট আমার কোনো সোবার ফ্রেন্ড নেই, কারণ ওরা আর আমার সাথে মেশে না, ওরা আর আমাকে ডাকে না। এটা নিয়ে কিন্তু যিনি অ্যাডিক্ট তার একটা গভীর দুঃখ বোধ কাজ করে, তিনি এক্সক্লুডেড ফিল করেন। এবার যে জায়গাটা নিয়ে কনসার্ন যে ওদের সাথে বন্ধুত্ব রাখতে গেলে কি নিজেও অ্যাডিকশনে জড়িয়ে যাবার কোনো সম্ভাবনা আছে কিনা, এখানটাতে অ্যাকচুয়ালি সেফগার্ড হিসেবে নিজেদের জন্য কি হেল্পফুল হতে পারে সেরকম কিছু যদি এখানে যেমন আমি যেটা মনে করি যে এখানে যদি একজন শিক্ষার্থীকে সেই টুলগুলাই আগের থেকে বলা হয় যে এই ধরনের একটা পরিস্থিতিতে কিভাবে সাপোর্টটা দেওয়া যায় এবং কিভাবে নিজেকেও রক্ষা করা যায়, নিজেকে সেভ করা। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটাও কিন্তু আসলে একটা লার্নিং প্রসেস। আমরা যদি শিক্ষার্থীদেরকে এটা শিখিয়ে দিতে পারি যে এই ধরনের পরিস্থিতিকে এভাবে সামলানো যায়,
এরকম যদি আমরা দেখি যে আমাদের যেমন এরকম হয়ে থাকে যে হয়তো বা ক্লাসে 1 2 3টা ক্লাস মিস হয়ে যায়, তখন কিন্তু মানে আমরা শিক্ষক বা আমি ব্যক্তিগত সবসময় কিন্তু জিজ্ঞেস করি যে ঠিক আছে কিনা, বা বন্ধু বান্ধবের দিকে কিন্তু একটু মানে খেয়াল রাখতে হবে যে ঠিক আছে কিনা। তো সেটা কিন্তু ছোট একটা জিনিস, কিন্তু পাশাপাশি এটাও কিন্তু আমরা দেখতে পাই যে ওই ছোট একটা জিনিসের মাধ্যমে কিন্তু তারা বোঝে যে না আহ এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে বা হয়তো বা কোনো একটা সমস্যা আছে, ওটাকে কিভাবে সামলাতে হবে সেটা একটা লার্নিং প্রসেস। সেটা যদি শেখানো হয়, যদি ট্রেনিংটাও দেওয়া হয়, বা একটা ছোট একটা কর্মসূচির মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা সেই অতটুকু জানতে পারবে যে আচ্ছা যদি আমার ফ্রেন্ড এরকম বিপদে পড়ে থাকে তার কি কি ভাবে সে আসলে সেই সাপোর্টটা পেতে পারে, এবং নিজেও এক জায়গা থেকে রক্ষা পাওয়াটা, কখনো আসলে শেম না করে তাকে আসলে সাহায্যের হাতটা বেরিয়ে দেওয়া, যাতে সে ক্লাসেও ফিরতে পারে, সে মানে পুরো তার সাধারণ জীবনযাপন করতে পারে, এবং সবকিছু মিলে আসলে মানে সমাজে তার যে একটা জায়গা আছে সেটাও রক্ষা করতে পারে। এক্স্যাক্টলি, এই মানুষগুলোর সেলফ এস্টিম ভীষণ একদম তলানিতে চলে যায়, জি, নিজেকে খুঁজে পায় না, নিজের সম্পর্কে আইডিয়াটা অনেক নিচু হয়ে যায়। সেজন্যই আসলে তারা সমাজ সংসার থেকে নিজেদেরকে অনেক উইথড্র করে নেয়, শুধুই মাত্র নেশার জগতে বুঁদ হয়ে থাকে। জি, অবশ্যই। এবং এটা আমার কাছে মনে হয় যে সেলফ এস্টিমে যখন একটি আঘাত পড়ে, সে আঘাতটা কিভাবে সামলানো উচিত, বা যখনই কোনো একটা ধাক্কা, মানে জীবনে তো জীবন মানে আসলে যুদ্ধ, মানে ওই জায়গা থেকে ধাক্কার পর ধাক্কা আমরা এটা মানে অভ্যস্ত হয়ে উঠি, কিন্তু সেটা অভ্যস্ত কখন হয়ে উঠি, যখন আমরা শিখতে মানে বা আমরা শিখে যাই যে আসলে কিভাবে নিজেকে আমরা মানে রক্ষা করবো মানসিক ভাবে। তো সেটা তো একটা প্রক্রিয়া। তো কিভাবে পজিটিভ স্টিমুলাই, যেগুলো পজিটিভ কোপিং মেকানিজম গুলো, যে ফ্রেন্ডদের সাথে শেয়ার করা, পরিবারের সাথে শেয়ার করা, শিক্ষা প্রতিষ্ঠানে আসলে ওই শেয়ারিং এর জায়গাটা তৈরি করা, যত আমরা কমিউনিটি একটা কোহিশন তৈরি করতে পারবো, ততই আসলে আমরা রক্ষা দিতে পারবো যে শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। একদমই সুন্দর বলেছেন। তবে যে জায়গাটা আমি আরেকটু আনতে চাই সেটি হচ্ছে যে যাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্সি অনেকটা বেশি, তাদের ক্ষেত্রে তো প্রাতিষ্ঠানিক চিকিৎসা সেটারও প্রয়োজন হয়। অবশ্যই এই জায়গাটিতে একজন আম শিক্ষার্থী যিনি নন অ্যাডিক্ট এবং শিক্ষক, তারা কিভাবে আসলে সাহায্য করতে পারেন? জি, এখানে যেমন আমি যেটা মনে করি, অনেক ধরনের সচেতনতা তো মানে প্রয়োজনীয় কর্মসূচির মাধ্যমে আসলে স্টুডেন্টের কাছে অ্যাওয়ারনেসটা পৌঁছানো, যাতে কোথায় আমি সাহায্য পেতে পারি, আমি কোথায় ফোন করলে আমি একজন কাউন্সিলরের কাছে যেতে পারবো, কোথায় কাউন্সিলর গুলো ভালোভাবে আমার কথাগুলো শুনতে পারবে, এবং এক জায়গা থেকে আমার মনে হয় আসলে এই সার্ভিসটাও কিভাবে ফ্যাসিলিটেট করা যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে। যেমন আমার মনে হয় অবশ্যই এটা যতভাবে মানে অ্যাওয়ারনেসটা করা যায়, বিভিন্ন ধরনের আমাদের এখানে প্রতিষ্ঠান আছে যেগুলো সাপোর্ট করছে, বিভিন্ন ধরনের রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, বিভিন্ন ধরনের মানে আসলে পরিস্থিতি বুঝেও কিন্তু অনেক ধরনের মানে সাপোর্ট সিস্টেম থাকে, সেগুলোর সাথে আসলে একটা কানেকশন তৈরি করা, সংযুক্ত করা, এবং পাশাপাশি ওই কমিউনিকেশনটা তৈরি করে দেওয়া। তো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ওই ফ্যাসিলিটেশনেও কাজ করতে পারে। আমাদের নিজেদের যেমন সাইকোলজি ডিপার্টমেন্ট বলি, বিভিন্ন ধরনের সাইকোথেরাপি ইউনিট আছে, বিভিন্ন ধরনের আমাদের সাইকোলজিক্যাল কাউন্সিলিং ইউনিট আছে, এটা আমাদের ইভেন টিএসসি তে এই সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়। কিন্তু তাও আমি বলবো যে একদম ফার্স্ট ইয়ার থেকে শুরু করা, যে যারা প্রথম বর্ষে উঠেছে বা একদম নতুন যারা বিশ্ববিদ্যালয়ে এসেছে, সেই কনভারসেশনটা শুরু করা যে এটা কিন্তু হতে পারে, এরকম কিন্তু সমস্যার সম্মুখীন হতে আমরা পারি, এবং সেখানে আমরা আসলে কোন কোন জায়গায় ফোন দিব, কোথায় যাব, কার সাথে কথা বলবো, এই তথ্যগুলো আসলে পৌঁছায় দেওয়ার দায়িত্বটা আমি মনে করি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের। আচ্ছা, চমৎকার বলেছেন। এটি একই সাথে প্রিভেনশনের কাজও করবে, যে আগে থেকেই যখন আমি প্রোগ্রামগুলো চালু রাখবো এবং জানাতে থাকবো, তখন আমি এটা একটা প্রিভেন্টিভ সিস্টেম নিচ্ছি। তো আমার একটু শোনার আগ্রহ যে একদমই যখন আমি অ্যাডিকশন দেখছি, তখন আমি আসলে কিভাবে এই মানুষটিকে প্রাতিষ্ঠানিক সাহায্যের জন্য রেডি করতে পারি এবং তাকে প্রাতিষ্ঠানিক সাহায্যটা এনশিওর করা, সেটি একটা গুরুত্বপূর্ণ দিক থাকে। একটা বিরতি নিয়ে এসে আমরা সেই জায়গাটা একটু শুনবো। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে মাদকাসক্তি, বিষণ্ণতা এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে সুমাইয়া ইকবালের সাথে। চমৎকার আলোচনায় আসলে আছি আমরা, যে আমরা মাদকাসক্তি নিয়ে কথা বলছি এবং শিক্ষা প্রতিষ্ঠানের কনটেক্সট থেকে আমরা আলোচনা করছিলাম যে একটা শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে প্রিভেন্টিভ মেজার্স নিতে পারে। আপনি অনেক কিছুই বলছিলেন। তো এবার আমি একটু জানতে চাই যে
শিক্ষা প্রতিষ্ঠান যদি দেখছে যে একজন শিক্ষার্থী যে কমপ্লিটলি ডিপেন্ডেন্ট, অ্যাডিকশনে আছেন, এবং তিনি আসলে নিজের নিয়ন্ত্রণ নিজের মাঝে নিতে পারছেন না, যে সমস্ত আমরা প্রিভেন্টিভ মেজারের কথা বলেছি সেগুলো তার ক্ষেত্রে কাজে লাগছে না, তিনি নিজে সাহায্য নিতে যাচ্ছেন না, কিংবা সাহায্যের যে জায়গাগুলো আছে সেগুলো অ্যাক্টিভ হয়েও তাকে পারছে না আসলে সাহায্য দিতে, সেই ক্ষেত্রে কি করণীয় হতে পারে? এখানে আমার যেমন মনে হয় যে প্রাথমিক জায়গাটা যে যে স্টুডেন্ট এরকম একটা মানে পরিস্থিতির মধ্যে আছে, তার সে ভয়টা একদমই থাকা যাবে না যে আমি শেয়ার করতে পারবো না, আমি আমার শিক্ষকের কাছে গিয়ে এটা বলতে পারবো না, বা আমি আমার হয়তো বা ফ্রেন্ডের কাছে গিয়ে বলতে পারছি না, বা আমার স্টুডেন্ট অ্যাডভাইস যেমন প্রতিটা বিভাগে থাকে, ওনার কাছে গিয়ে আমি এই অভিজ্ঞতাটা শেয়ার করতে পারছি না। এটার পরবর্তী যেমন জায়গাটা অবশ্যই সেই পরিস্থিতি বুঝে, স্টুডেন্টের কমফর্ট জোনটা বুঝে, তার একটা ওভারঅল টেক কেয়ার এই জায়গাটা, পরিবারের সাথেও কিন্তু এই কমিউনিকেশনটা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি। যে পরিবারকেও আসলে একটা পর্যায়ে যখন স্টুডেন্ট নিজেও কমফোর্টেবল, তখন আসলে পরিবারের সাথেও একটু কমিউনিকেশনটা করে, যদি তার প্রাতিষ্ঠানিক জায়গা থেকে একটা সাহায্য প্রয়োজন হয়ে থাকে, সেই সকল প্রতিষ্ঠানের সাথে আসলে একটা কানেকশন তৈরি করে দেওয়া। যদি সেই স্টুডেন্ট অবশ্যই কমফোর্টেবল ফিল করে থাকে, এবং যদি সে মনে করে যে না, সে নিজ ইচ্ছায় আসলে এরকম একটা মানে সমাধান চাচ্ছে, আমার কাছে মনে হয় যে শিক্ষা প্রতিষ্ঠানের অবশ্যই ইভেন গার্ডিয়ানদের সাথেও একটা কমিউনিকেশন, আমি নিজে ব্যক্তিগত জায়গা থেকে এটা গুরুত্বপূর্ণ মনে করি, কারণ প্রথম প্রতিষ্ঠানে কিন্তু পরিবার, এবং সেই পরিবার হয়তোবা যদি একটু সচেতন হয়ে থাকে, তাহলে কিন্তু সেই বাচ্চাটার ইভেন দেখভালের জায়গাটাও হতে পারে, এবং হয়তোবা যখন বিশ্ববিদ্যালয়ে এসে থাকে তখন কিন্তু পুরোপুরি শিক্ষার্থীরা মানে খুব মানে ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে তাদের জীবনগুলো মানে প্রতিদিনই আর কি পার করে। কিন্তু পরিবারের একটা অ্যাওয়ারনেস খুবই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই পালন করে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের একটা সহযোগিতায় আসলে সেই বাচ্চাটাকে ওই পরিস্থিতির মধ্যে থেকে বের করাটা আমার এই মনে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যারা অ্যাডিকশনে আছে তারা একদমই কনভিন্স না কোনো হেল্প নেওয়ার ক্ষেত্রে। জি 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 প্রাতিষ্ঠানিক শিক্ষা না, প্রাতিষ্ঠানিক চিকিৎসা, অবশ্যই সেই ব্যাপারে তো ভীষণ ভীতিও কাজ করে। জি জি এই জায়গাগুলোতে আসলে কিভাবে তাকে রেডি করা যেতে পারে? এখানে আমার কাছে মনে হয় কি যে যেমন থেরাপি নেওয়া, এটাকে যে নর্মালাইজ করার প্রক্রিয়া, যে সমাজে যেমন এটা বিভিন্ন ধরনের মানে মানসিক চাপ যে ধরনেরই হোক না কেন, সেখানে যদি আমরা একজন কাউন্সিলরের কাছে গিয়ে যে বলতে পারি, এটা যে একটা মানে খুবই স্বাভাবিক, খুবই নর্মাল একটা প্রক্রিয়া, এটা আমাদের খুব মানে মানে খুবই শক্ত জায়গা থেকে আসলে এটা প্রতিষ্ঠিত করতে হবে আমাদের সমাজে। কারণ এটা একটা চলমান পরিস্থিতি যেখানে এরকম সমস্যা হবেই, এবং এটা খুবই নর্মাল। আমি একজন ডক্টরের কাছে গিয়ে কথা বলার যে জায়গাটা, সেটা খুবই নর্মাল। এটা আসলে খুব খারাপ ভাবে যে দেখতে হবে, এখানে মিডিয়ারও ভূমিকা আছে, এখানে শিক্ষার্থীদের বন্ধু বান্ধবের ভূমিকা আছে, এখানে আমাদের যারা ইনফ্লুয়েন্সিয়াল যে সকল প্রতিষ্ঠান বা ব্যক্তি, তাদেরও একটা এখানে দায়িত্ব আমি মনে করি, যে এটাকে এতটাই নর্মালাইজ করা যাতে যে কোনো সমস্যায় সে একজন যে কাউন্সিলরের কাছে যাচ্ছে, এটা খুব রেগুলার একটা প্রসেস। বাইরে যেমন আমরা দেখি যে হয়তো বা তার মানে শারীরিক স্বাস্থ্যের দিকে যেমন জিমে যাচ্ছে, পাশাপাশি কিন্তু একজন থেরাপি সেটা একটা স্লট তারা বুক রেখে থাকে। তো এগুলো সবই কিন্তু একটা নর্মাল যে জিনিস, সেটা জীবনের একটা অংশ, সেটাকে যতটুকু আমরা প্রতিষ্ঠিত করতে পারবো, তত আসলে আমরা এই বাচ্চাগুলোকে সাহায্য করতে পারবো, এবং তাদেরকে সেই পরিস্থিতি থেকে রক্ষাটাও দিতে পারবো। চমৎকার বলেছেন। তো এই জায়গাটিতে এমন যদি হয় যে যিনি অ্যাডিকশনের সাথে আছেন তিনি আসলে একদমই কনভিন্সড না যে তিনি কোনো প্রাতিষ্ঠানিক সাহায্য নেবেন, কিংবা কোনো কাঠামোবদ্ধ কোনো চিকিৎসা প্রক্রিয়ার মধ্যেই তিনি যাবেন। অনেকেই ভীষণ ডিনায়ালে থাকে এবং নিজের ভেতরেই থাকে, তার কোনো চিকিৎসা লাগবে না, এরকম একটা জায়গায় থাকে। সেখানে পরিবারকে মানে পরিবার এখানে আসলে কি করতে পারে? আপনারা না হয় হয়তো চেষ্টা করলেন পরিবারের সাথে কমিউনিকেট করতে, কিন্তু এই মানুষটির চিকিৎসাটা তো হওয়া ভীষণ দরকার আছে। এখানটাতে আসলে কি ভূমিকা পালন করা প্রয়োজন বলে আপনি মনে করেন? এখানে পরিবারের তো মেইন একটা জায়গায় আসলে সেই ব্যক্তিকে কনভিন্স করা যে সাহায্যটা কেন প্রয়োজন। সে যদি স্বাভাবিক একটি জীবনে ফেরত আসতে চায়, এবং তাকে আসলে যতভাবে সম্ভব তার বন্ধু বান্ধবের পাশে, এটা খুবই বড় একটা জায়গা আমার কাছে মনে হয়। কারণ একটা পর্যায়ে এবং একটা বয়সের পরে
বাবা মার কাছ থেকে যতটুকু আমরা শুনি, আমরা কিন্তু বেশি শুনি আমাদের বন্ধু বান্ধবের কাছ থেকে। আমরা সেই পরামর্শের জায়গাটা বন্ধু বান্ধবের কাছ থেকে আসলে পাই। তো আমার কাছে মনে হয় পরিবার এবং বন্ধু বান্ধবের সাথেও কিন্তু মানে একটা সহযোগিতার মাধ্যমে সেই ব্যক্তিকে কনভিন্স করা, সেই ব্যক্তিকে বোঝানো যে যদি আমরা একটা স্বাভাবিক একটি জীবনের কাছে ফিরতে চাই তাহলে আমাদেরকে সেই সাহায্যটা নিতে হবে। এবং যখন আমরা দেখছি যে আমাদের জীবনটা পুরোটাই ডিসফাংশনাল হয়ে উঠছে, সে হয়তোবা কোনোভাবে কোনো ধরনের কর্মে যুক্ত হতে পারছে না, কোনোভাবে কোনো ধরনের সাধারণ জীবনে সে মানে ইনভলভ হতে পারছে না, তখন কিন্তু তাকে যতভাবে সম্ভব কনভিন্স করা। এবং কনভিন্সিংটা আমাদের বাবা মার অবশ্যই একটা ভূমিকার পাশাপাশি আমাদের যারা ভাই বোন আছে, ফ্রেন্ডরা আছে, ওনাদেরকে এই দায়িত্বটা আমার কাছে মনে হয় পালন করা উচিত। এবং ডেফিনেটলি এরকম অনেক এক্সট্রিম কেস তো আমরা দেখি যেখানে সরাসরি একটা ইন্টারফিয়ারেন্সও প্রয়োজন হয়ে থাকে, যখন ব্যক্তিটা একদমই একটা খুবই খারাপ একটা অবস্থায় চলে যায়। তাও তার আগে, সেই পরিস্থিতিতে যাওয়ার আগে যতভাবে সম্ভব তাকে মোটিভেট করা, যাতে সে বুঝে যে সে নিজেকে আসলে ঠিক করতে হবে। এক্স্যাক্টলি। এখানটাতে যেমন বিভিন্ন রিহ্যাবিলিটেশন সম্পর্কে সবারই খুব নেতিবাচক মনোভাব আছে। জি, এই জায়গাটি সম্পর্কে যদি একটু আমাদের দর্শকদের এডুকেট করেন। সেই দৃষ্টিভঙ্গিটাই পরিবর্তন করা একটা মানে বড় একটা, আমি বলবো মানে চ্যালেঞ্জ। কিসের ভিত্তিতে আসলে তারা পরিবর্তন করবে? কারণ অনেক রিহ্যাব সম্পর্কে তো আসলে বেশ নেতিবাচক রেকর্ডই পাওয়া গেছে। জি জি জি, অবশ্যই অবশ্যই। এবং এরকম এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে যেখানে আসলে আমরা আমাদের বাচ্চাদেরকে পাঠাতে চাই সেখানে আমি সার্ভিসটা কেমন পাচ্ছি, বা এবং সেটা কিন্তু খুবই বড় একটা জায়গা যে আমার সেই বাবা মা তো সন্তানকে পাঠাচ্ছে, তো সেই সন্তান কি আসলে নিরাপদ কিনা, সেখানে সন্তানের আসলে দেখভালটা কিভাবে করা হচ্ছে, প্রক্রিয়াটা কিভাবে, সেগুলো সব জেনে শুনে। কারণ অনেক ধরনের এরকম প্রতিষ্ঠান আছে, সেখান থেকে অবশ্যই যেগুলো ভালো রিভিউ আছে, সেখান থেকে ভালো যে মানে রেপুটেশন যাদের আছে সেখানে আসলে যাওয়া। এবং এটা আমি মনে করি যে সার্ভিসটাকে কিন্তু আরো অনেক অ্যাফোর্ডেবল করার একটা জায়গা আছে। এরকম কিন্তু সার্ভিস গুলো এমন একটা পরিস্থিতি যেখানে ভালো রিহ্যাবিলিটেশন সেন্টার গুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ। তো এটা অবশ্যই যে তাদের বিভিন্ন ধরনের হয়তো সার্ভিস আছে, কিন্তু আমি যদি ম্যাসের কথা ভাবি, আমাকে তো এই সার্ভিসটাকে আরো অনেক অ্যাক্সেসিবল করতে হবে। সেখানে আসলে সরকারেরও কিন্তু একটা ভূমিকা আমি দেখি যে যতভাবে লোকাল জায়গা থেকে একদম বিভিন্ন অঞ্চলে কিভাবে এই ধরনের সুযোগ সুবিধাগুলোকে অ্যাক্সেসিবল করা যায়। কারণ যদি সেটা আমি অ্যাক্সেসই না করতে পারি, যদি আমি সেটা অ্যাফোর্ডই করতে না পারি, তাহলে আমি আমার সন্তানকে কিভাবে আসলে এই পরিস্থিতি থেকে বাঁচাবো? এখানে অ্যাওয়ারনেস ক্রিয়েশনের ক্ষেত্রে গভর্নমেন্টের কি ধরনের ভূমিকা থাকতে পারে বলে মনে করেন? এটা আমার মনে হয় যে অ্যাওয়ারনেস এর জন্য আসলে প্রিভেনশনটা সবসময় বেটার দেন কিওর। আমরা যখন জানি যে যেমন যে কোনো একটা অসুখের কথা আমরা যদি ভাবি যে হ্যাঁ, আমরা যেমন শীতকালে আমরা কেন মানে সোয়েটার পরছি বা শল পরছি কেন, কারণ আমরা এক জায়গা থেকে নিজেদেরকে একটা প্রিভেনশন, যাতে আমরা ওভাবে প্রিভেন্ট কোল্ড। তো সেটাও কিন্তু ওই অ্যাওয়ারনেসটা আমাকে দিতে হবে যে এটা কিন্তু হতে পারে এবং এটা যে স্বাভাবিক এক জায়গা থেকে, এবং সেখান থেকে আসলে প্রতিরোধের জায়গাটা আসে সচেতনতার মাধ্যমে। আমি যদি একটা বাচ্চাকে নাই বলতে পারি যে এটা কিন্তু হতে পারে এবং এই ধরনের একটা ঝুঁকি আছে, সে কিন্তু কখনোই নিজেকে সতর্ক করবে না, কারণ সে জানছেই না। তো এই জানাটা কিন্তু আমার মনে হয় যতভাবে বাড়ানো যায়, যত ধরনের কর্মসূচি আমরা বলি, এটা সোশ্যাল মিডিয়াতে যেমন এখন বাচ্চাদের জগতের জায়গাটা, তো সেই সোশ্যাল মিডিয়াতে কতভাবে আমরা সেই ডিসকোর্সটা তৈরি করতে পারছি যেটা নর্মাল, এবং এই নর্মালসির জায়গা থেকেই আসলে প্রতিরোধের মানে যে চেষ্টাটা, সেটা আমাদের একটা বড় দায়িত্ব আমি মনে করি। আচ্ছা, তার মানে আপনার কথা থেকে বুঝতে পারলাম যেটা যে যথেষ্ট অ্যাওয়্যার হতে হবে, সচেতনতার কোনো বিকল্প নেই, এবং যত বেশি অ্যাওয়ারনেস আমরা সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বশেষে পারিবারিক দিক থেকে দিতে পারবো, তত বেশি আমরা এটাকে প্রিভেন্ট করতে পারবো। অনেক ধন্যবাদ সুমাইয়া আমাদের এখানে এসে চমৎকার আলোচনায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা শেষ করছি আজকের এই আয়োজন। আগামী অনুষ্ঠানে আশা করছি আমাদের সাথেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।